বাংলাদেশ সরকার আসলে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন চাইবে আপনি মনে করেন? কারণ আমি মনে করি চাইবে। অন্তত আমি যতই এই সরকারকে সমালোচনা করি না কেন, অন্তত এই ক্ষেত্রে তাদের আন্তরিকতাকে আমি একদমই সন্দেহ করি না। ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে অনেকে কেউ জেনজিদের অভ্যুত্থান বলছে, কিন্তু আপনি এর বিরোধিতা আমি করেন। বিরোধিতা করি না। কাগজে কলমে পুলিশ আছে, কিন্তু আসলে বাস্তবে উপস্থিতি নাই। রাইট। তো 1 মাস তো পার হয়ে গেছে, নিশ্চয়ই খুব শিশু সময়। এটা কিন্তু শিশুকাল বলা যাবে না, 15 দিন যথেষ্ট। আইন শৃঙ্খলা ব্যবস্থা ছাড়া কিন্তু এই সরকার কিন্তু টিকবে না, সে তো জানা কথাই তার। কারণ এই জনগণ যেখান দ্বারা এই সরকারকে ভালো মন্দ বিচার করবে, সেটা কিন্তু ফরহাদ মাজারের তত্ত্ব দিয়ে বুঝবে না তারা। ফলে অবশ্যই সরকারের প্রথম প্রায়োরিটি উচিত ছিল আইন শৃঙ্খলা। বলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। দর্শক, আজ আমাদের স্টুডিওতে এমন একজন অতিথি এসেছেন, বাংলাদেশের রাজনীতি সামাজিক জগতে এক আলোচিত নাম। তিনি খুব ভালো লিখেন, ভালো চিন্তা করেন। তিনি এমন চিন্তা করেন, সকলে যখন এক ধরনের চিন্তা করে, ঠিক সেই চিন্তার প্রতিফলনও তিনি দেখাতে পারেন। আমরা স্বাগত জানাচ্ছি ফরহাদ মাজারকে। আপনাকে স্বাগত জানাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। 5 অগাস্ট 2024, তার আগে যেমন ছিলেন আর এখন কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে, নিশ্চয়ই। কথা তো বলতে পারছি আপনার সামনে, এটাই তো ভালো প্রমাণ যে আমি অনেক ভালো আছি। আগেও তো বলতে পেরেছেন না, আগে বলতে পারিনি। 71 পরবর্তী যে স্বাধীন দেশ, তারপর পর অবস্থা থেকে কথা বলাটা কি মাঝে মধ্যেই বন্ধ হয়ে যেত, বা বলতে ভয় হতো, নাকি কোনো একটা সময় আপনি বাক স্বাধীনতা পেয়েছিলেন? এই স্বাধীনতার 71 থেকে শুরু করে 2024 70 পরবর্তীতে হ্যাঁ, ডেফিনেটলি একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছিল। এর কারণটা হচ্ছে এই যে ততদিনে একটা ন্যারেটিভ তৈরি হয়ে গিয়েছিল বাঙালি জাতিবাদের। এই যে ন্যারেটিভটা তৈরি হয়েছিল, এটা এত বেশি প্রবল, যেহেতু যুদ্ধ ঘটে গেছে এবং সমাজের মধ্যে নতুন একটা জাতিবাদ এসছে এবং লোকে একটা জাতিবাদী নিজেকে ভাবতে পছন্দ করে। আমি বাঙালি জাতি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এই যে ধারণাগুলো টানা বেঁধে উঠেছে, ফলে তার বিপরীতে কথা বলাটা খুবই কঠিন ছিল নিঃসন্দেহে। 75 পরে কি অবস্থা দাঁড়ালো? 75 পরের অবস্থাতে খুব ভালো হয়েছে তাও না, কারণ একই বয়ানটারই তো পাল্টা বয়ান তৈরি হয়েছে। এটা তো ঠিক একজাক্টলি যেটাকে আপনি চিন্তা এবং বিবেকের স্বাধীনতা, ওই জায়গা থেকে তো সেই পরিস্থিতিটা তৈরি হয়নি। আপনাকে একটা ব্যাপার মনে রাখতে হবে যে যখনই কোনো মতাদর্শ ডমিনেন্ট হয়ে যায়, তার পাশাপাশি কিন্তু পাল্টা মতাদর্শ কিন্তু দাঁড়িয়ে যায়। আপনাকে যদি একটু বলে যে 78, 79, 80 এই সময়টা কি আমরা বাক স্বাধীনতায় ছিলাম? আগের চেয়ে ছিলাম বেটার। আমি বলবো যে আপনার এর আগে বাকশালী আমলে, যেটাকে আমরা খুব পরিষ্কার করে বলি, কারণ ওটা তো একটা আমল যেখানে আমরা মাত্র 72-তে স্বাধীনতা অর্জন করেছি। তখন আমরা কী ঘোষণা দিয়েছিলাম? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ইনসাফ, এগুলো আমরা কায়েম করব। এটা কায়েম না করে আমরা কী করলাম? আমরা ধর্ম নিরপেক্ষতা নিয়ে এলাম। অযথা, দরকার ছিল না, কারণ গণতন্ত্র মানেই কিন্তু ধর্ম নিরপেক্ষতা। আমরা নিয়ে এলাম বাঙালি জাতিবাদ, এটার কোনো দরকার ছিল না। বাংলা ভাষা এবং সংস্কৃতি বাংলাদেশের জনগোষ্ঠীর সভাপতি, তার সংস্কৃতির অংশ। তারপর এই যে নিয়ে এসে আমরা একটা জটিলতা পাকিয়ে দিলাম, এই পাকাবার পরে কিন্তু দ্বন্দ্বটা তৈরি হলো। আর 81 থেকে 90 মনে হয়, 90টাকে যদি আমি বিশ্লেষণ করতে বলি, তখন কি আবার আমাদের বাক স্বাধীনতা কি একবারে রুদ্ধ হয়ে গেল? আমরা কিন্তু ইংরেজের আমলের আইনগুলো কিন্তু রেখে দিয়েছি, ঠিক না? ফলে সেখানে কিন্তু বাক স্বাধীনতাটা পুরোপুরি কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। ফলে বিভিন্ন নামে, যে প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্ট, মনে আছে কিনা আপনার? প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট, ডিএসএ তো সম্প্রতিকালের। এই প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্টের নামে বিভিন্নভাবে বাক স্বাধীনতা রুদ্ধ হয়েছে। বা আমি বিভিন্ন পত্রপত্রিকাতে আমি বিজ্ঞাপন দেবেন না যদি তাদের পছন্দ মতো আপনি কথা না বলেন। পৃথিবীর কোথাও বাক স্বাধীনতা নাই। অ্যারিস্টটল একটা কথা বলেছিলেন যে মানুষ হলো পলিটিক্যাল অ্যানিমেল। মানুষ হলো এটা কি, এটা রাজনৈতিক জীব। সে রাজনৈতিক জীব হওয়ার যুক্তিটা কি? সে বলতে, কারণ সে কথা বলে। সে কথা বলে তার দ্বন্দ্বের সমস্যার সমাধান করতে পারে। আপনি কুকুরে যদি একটা হাড্ডি ছুঁড়ে দেন, কুকুর কী করবে? খাইতে পারবে না, ভাগ করে মারপিট করবে। কিন্তু মানুষ কিন্তু কথা বলে এটা কিন্তু করতে পারে। ফলে সে তার দ্বন্দ্বের সমাধান সে কিন্তু কথা বলে পরস্পরের সঙ্গে এটা করতে পারে। ফলে রাজনৈতিক পরিসর বলতে কিন্তু সবসময় এটাকে কথা বলার পরিসর বোঝায়। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে, গণমাধ্যমকে বলেছেন যে আপনারা যত বেশি পারেন আপনারা আমাদের ভুল ধরে দিন, সমালোচনা করুন, বেশি বেশি করে লিখুন, যেন আমরা জানতে পারি। এটা আসলে বাস্তবে কি এর প্রয়োগ হতে পারে? সেটা সম্ভব অবশ্যই। আমি বলব যে তিনি কিছুটা হয়তো আবেগের জায়গা থেকে বলেছেন, হয়তো রাষ্ট্রের জায়গা থেকে কথাটা বলেননি। কারণ রাষ্ট্র তো একটা পর্যায়ে বিভিন্নভাবে আপনার মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করে, শুধু আমাদের দেশে না, আপনি ইউরোপে দেখেন।
ইউরোপে তো আমি সব কথা প্রকাশ করতে পারছেন না। মত প্রকাশের স্বাধীনতা বলতে কি শুধু কথা বলা বোঝায় না, কিন্তু আসলে মত প্রকাশের স্বাধীনতা বলতে সভা সমাবেশও বোঝায়। কেমন? কেন সভা সমাবেশ বোঝায়? কারণ আমি তো লিখতে পারি, আপনি লিখতে পারেন, আপনি বলতে পারেন, তো একটা শ্রমিক কী করে বলবে? তার তো একটা কথা বলার অধিকার লাগবে। সে কিন্তু কথা বলে সমাবেশের মাধ্যমে, বিক্ষোভের মাধ্যমে। এখানে প্র্যাকটিক্যাল প্রবলেমটা কি খেয়াল করেন? প্র্যাকটিক্যাল প্রবলেমটা হচ্ছে এই যে বর্তমান সরকারটা এখন এসছেন, তার কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে, থাকতে পারে, আমারও সমালোচনা আছে। কিন্তু এটা করতে গিয়ে আপনি যখন একে দুর্বল করে ফেলবেন, এমন একটা সমালোচনা করবেন যে সমালোচনা মূলত পুরো এই সরকারের এই ভিত্তিটাই আপনি দুর্বল করে দেবেন। কারণ আমাদের জনগণ তো সচেতন না। আপনি তো এটা তো অনেক সময় মবের তৈরি হয়। পাশ্চাত্য যে তাদের যে রাষ্ট্র যে বিধান, তার মধ্যে তো বাক স্বাধীনতা রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আসলে আছে কি? ওয়েস্টার্ন সিভিলাইজেশনের বয়ানের মধ্যে তো আপনি হারিয়ে যাবেন। ফলে বাক স্বাধীনতার কথাটা আমাদের ক্রিটিক্যালি ভাবতে হবে যে এটা কেন দরকার এবং এটা সীমা কতটুকু। আমি ধরুন বাক স্বাধীনতা ব্যবহার করতে চাই যখন, আমাকে মনে রাখতে হবে আমার এই স্বাধীনতা আমি কী করে প্রয়োগ করছি। আমি যদি এই বর্তমান সরকারকে উৎখাতের জন্য ব্যবহার করি, তাহলে তো আমি বাক স্বাধীনতা ব্যবহার করছি না, আসলে আমি এটা পলিটিক্যাল উইপন আকারে ব্যবহার করছি। ফলে বাক স্বাধীনতা তখনই কাজ করে যখন যিনি সেটা ব্যবহার করছেন তিনি কিভাবে সেটা ব্যবহার করছেন এবং তার যে ব্যবহার করার ধরন, তার মধ্যে তিনি কি এডুকেট করছেন তার প্রতিপক্ষকে, তার মধ্যে কি তার বক্তব্য তিনি হাজির করছেন, এটা একটা দিক। আবার যিনি আছেন ওখানে তিনি কিন্তু শুনছেন কিনা, এটা গুরুত্বপূর্ণ। যেমন আমি একটা কংক্রিট উদাহরণ দিই। আমি এই সরকার আসার পর থেকে কিন্তু একটা সমালোচনা করছি সরকারকে, ক্রমাগত সমালোচনা করছি। সরকার তো কোনোদিন আমার কথা শুনে নেই। যখন সরকার শুনছে না তখন কিন্তু আপনি দেখবেন আমার কিন্তু বাক স্বাধীনতাকে কিন্তু তারা এক ধরনের রুদ্ধ করছে। বাক স্বাধীনতা আমার কাছে তখন হয়ে গেছে এটা একটা শো পিস, এটা লোক দেখানো ব্যাপার। বাক স্বাধীনতাকে আমি ধুয়ে খাবো? ফরহাদ মাজারের রাজনৈতিক দর্শন কি আসলে? আমি এই পর্যন্ত যা কথা বলেছি তার সঙ্গে মার্কসের চিন্তার কোনো বিরোধ নেই। তার মানে আমি মার্কসের একটা অত্যন্ত একনিষ্ঠ একজন ছাত্র, ঠিক আছে না? ওকে সম্প্রতি একজন তরুণ বুদ্ধিজীবী বলেছেন যে ফরহাদ ভাইয়ের মার্কস আমি মানি না। তো এটা বলাটা কিন্তু একটা অজ্ঞতার লক্ষণ, কারণ মার্কস মানা না আমার ব্যাপার না। তুমি মার্কসকে কী করে পড়েছো তার উপর নির্ভর করে, এবং সেটা তুমি কী করে প্রয়োগ করছো তার দ্বারা তোমাকে বুঝবো। তাহলে মার্কস যখন আমি অনুসরণ করছি না, এর মানে হলো আমি ইকোনমি সম্পর্কে কিছু জানি না, আমি গ্লোবাল ইকোনমির সঙ্গে কোনো ধারণা নাই, নিউ লিবারেল ইকোনমি কী করে আমাকে শোষণ করবে জানি না, এবং সমাজের যে অর্থনৈতিক সম্পর্ক, এই অর্থনৈতিক সম্পর্ক কী করে আমার নিজের চিন্তাকে প্রভাবিত করে এটাও আমি কিছু জানি না। এবং যদি ধর্মকেই বাদ দেন তা আপনি রাজনীতি বুঝবেন কী করে, আপনি সমাজ বুঝবেন কী করে, আপনি সামাজিক সম্পর্ক বুঝবেন কী করে, আপনি মানুষের মনের ইচ্ছা, অভিপ্রায়, যে আমরা বলি অভিপ্রায়, জনগণের অভিপ্রায়, এটাও বুঝবেন কী করে মার্কস না পড়লে। ফলে যারা এই তরুণ যে যারা এটা বলছেন এখন, বোঝা গেল যে তারা এই শব্দগুলো সম্পর্কে ধারণা নাই। এগুলো কিন্তু মার্কসের কাছ থেকে এসছে, এটা বাইরে থেকে আসে। শাপলা চত্বরে যে হেফাজত ইসলামের যে ঘটনা, কিন্তু আপনি আসলে কিভাবে? আমি হেফাজত ইসলাম সমর্থন করি, খুব সিম্পল। কেন সমর্থন করে বলি? কারণ আমি যে বুর্জোয়া গণতন্ত্রে বিশ্বাস করি, যে বাংলাদেশে এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। তো গণতান্ত্রিক রাষ্ট্র যদি আমি কায়েম করতে চাই তাহলে অবশ্যই হেফাজতকে কথা বলতে দিতে হবে, এটা তার অধিকার। আপনি কি করে তার অধিকার হরণ করেন? আজকে দেখেন হেফাজতের এই যে পরবর্তীকালে তার যে ভূমিকা, আমি তো বরং বলবো যে অত্যন্ত বিচক্ষণ ভূমিকা অনেক ক্ষেত্রে। আপনি একমত না হতে পারেন মতাদর্শিকভাবে, সেটা অন্য ভিন্ন প্রশ্ন, কিন্তু আপনি যে রাষ্ট্রের যে পরিসরে, রাজনৈতিক পরিসরে তার যে ভূমিকা, সেতে কোনো ধ্বংসাত্মক ভূমিকা সে রাখছে না। সেটা এমন কোনো ভূমিকা রাখছে না যেটা পাশ্চাত্যে বলছে হ্যাঁ হেফাজত এসে গেছে, বাংলাদেশের জঙ্গি ইসলাম এসে গেল, এটা কোনো ভূমিকা সে রাখেনি। ডেফিনেটলি ইসলাম আমাদের সংস্কৃতির ইতিহাসের অংশ, এবং যাকে আমরা কওমি ধারা বলি, তারা তো 1857 তো ইংরেজির বিরুদ্ধে লড়াই করেছেন। আমি তো একটা মার্ক্সবাদী লোক, আপনি যেটা বলছেন, আমি তো মার্ক্সের ছাত্র। তো তাহলে 1857 যারা অ্যান্টি কলোনিয়াল লড়াই করেছেন তাদেরকে আপনি কি ইতিহাস থেকে মুছে ফেলবেন এত তাড়াতাড়ি? আপনি তার সঙ্গে তো অবশ্যই নেগোশিয়েট করতে হবে। এই যে শব্দটা বললাম যে কথা বলতে হবে তার সঙ্গে, আপনি তাকে বুঝাতে হবে, সে তাকে নিয়ে তো ঘর করবেন আপনি তো একই বাড়িতে বাস করবেন তার সঙ্গে, তো তার সঙ্গে কথা না বলে কি করে? শেষ পর্যন্ত তখনকার সরকার তো কথা বলেছে, ঠিক আছে, রিয়ালিটি। হ্যাঁ, সরকার যেভাবে কথা বলেছে আমি তো সেটা অ্যাপ্রুভ করবো না, সেটা ভিন্ন প্রশ্ন। আপনি কথা বলতে গিয়ে যদি আমি শেখ হাসিনাকে কমই জননী বলেন তখন এটা একটা বিপজ্জনক ব্যাপার, ঠিক না? এটা কথা আমি এটা বলি না। আমাদের এখানে ইসলামের যে ইতিহাস,
যে 1500 বছরের ইতিহাস, যেটার সঙ্গে আমাদের বেড়ে ওঠা, আমাদের সত্তা, আমরা যে এখন যেভাবে বেঁচে আছি, বর্তমান আছি, তার সঙ্গে এটা জড়িত। এটা আপনাকে জানতেই হবে, এটাকে কখনো বাদ দিতে পারবেন না। আসলে 7 বছর আগে আসলে যে গল্পটা আমরা শুনেছি সেটাই কি সত্য ছিল, যে আপনি সকালবেলা বাসা থেকে বের প্রথমত হয়েছেন? এটা একটা গুমের ঘটনা। আমি আসলে এটা পাবলিকলি আলোচনা করতে চাচ্ছি, এটা সাবজুডিস ম্যাটার। আচ্ছা সাবজুডিস ম্যাটার আলোচনা না করে ভালো। আচ্ছা। এবং তার মধ্যে যারা এটার সঙ্গে জড়িত ছিল তার মধ্যে একজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। আসলে কি ঘটে, কারণ আপনার যখন নিরুদ্দেশ ছিলেন তখন পুরো সংবাদ মাধ্যম জাতি খুবই উদ্বেলিত না, ছিল আমি তার জন্য যে ফরদ মাজারের কি হলো, কারণ হঠাৎ করে আমি বাংলাদেশের জনগণের কাছে আমি কৃতজ্ঞ। কারণ আমি মনে করি জনগণের যে ভালোবাসা আমি তখন পেয়েছি, আমি শুধু জনগণ না, আমি তো আমার একটা ইন্টারভিউতে পরিষ্কারই বলেছি, আমি ইভেন র্যাবের কাছ থেকে যে সহায়তা পেয়েছি, বাংলাদেশের সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের কাছ থেকে যে আমি সহায়তা পেয়েছি, এটা অবিশ্বাস্য। এবং এটা আমি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব। ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে অনেকে কেউ জেনজিদের অভ্যুত্থান বলছে, কিন্তু আপনি এর বিরোধিতা আমি করেন, বিরোধিতা করি না। এর কারণ কি একটু ব্যাখ্যা? এর কারণ তো জেনজিটা হলো একটা কর্পোরেট আইডিয়া। কর্পোরেট মানে এটা হলো বুঝাতে চেষ্টা করে যে এরা হলো এক ধরনের জেনারেশন যারা কিছু কেয়ার করে না, এরা খালি কম্পিউটার পড়ে, এরা জীবন জগৎ সম্পর্কে কিছু জানে না। আপনার এই যে আমাদের কি বিল গেটসের যেসব টেকনোলজি কিংবা আপনার এলন মার্কসের যেসব টেকনোলজি, এইসব টেকনোলজি এরা পড়ে এবং তাদের কাছে রাষ্ট্র সমাজ এগুলো কোনো অর্থ নাই, এরা খালি যেটা চায় ওটাই তারা করে। ফলে জেনজিটা খুবই গালি। জেনজিটা আসলে কিন্তু বাংলাদেশের তরুণরা যেটা অর্জন করেছে, যে অভূতপূর্ব অর্জনটা তারা করেছে, একটা ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতা থেকে উৎখাত করতে পেরেছে তারা। তো এই তরুণদের জন্য গালি আকারে ব্যবহৃত হবে ওটা। কিন্তু এই তরুণরা তো শুধু জেনজি না, তাদের মধ্যে তাদের ঐতিহ্য রক্ষার ব্যাপার আছে, তারা একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেছে, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়, তাদের স্বপ্ন তো দেয়ালে দেয়ালে তারা লিখে দিচ্ছে। এরা কি করে জেনজি হয়? এরা তো জেনজি না। এরা আগামী দিনে নতুন বাংলাদেশ তৈরি করবে। হয়তো এইবার তারা পারলো না, এইবার তাদের অনেক ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, কিন্তু তারা আসবেই। আপনি বললেন ব্যর্থতা চোখের সামনে দেখতে পাচ্ছি, মানে এটা কি? ব্যর্থতা হচ্ছে এই গণ অভ্যুত্থানটা বিজয়ী গণ অভ্যুত্থান হয়নি। কেন হয় না? যখন বিজয়ী গণ অভ্যুত্থান হয়, যখন আপনি ঘোষণা দিতে পারেন যে আমরা জনগণের পক্ষে ক্ষমতা নিয়েছি, জনগণের যে অভিপ্রায়, জনগণের যেটাকে আমরা পপুলার সভারেন্টি বলি, যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে আমরা ক্ষমতা গ্রহণ করলাম। অতএব আমাদের প্রথম কাজ হচ্ছে সে নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়া শুরু করা। সেই প্রক্রিয়া আমাদের একটা গঠনতন্ত্রের প্রণয়নের দিকে নিয়ে যেত এবং একটা গণপরিষদ নির্বাচনের দিকে নিয়ে যেত। ফলে ওখানে আমরা যেতে পারিনি। আমরা কি করলাম? আমরা পুরো গণঅভ্যুত্থানকে ঢুকে দিলাম কোথায়? চুপ্পুর কাছে শপথ নিয়ে। কি বললাম? আমাদের কাজ হলো ওই পুরনো ফ্যাসিস্ট সংবিধান রক্ষা করা। এই জন্য এটার মধ্যে ব্যর্থতা আছে। গণভবন লুট হলো, 49টা জেলায় লুটপাট হয়েছে, সন্ত্রাস হয়েছে, এমনকি মন্দির মাজার ভাঙ্গা হচ্ছে, এই বিষয়গুলোকে একটু নিয়ন্ত্রণ করা যেত না? বাংলাদেশের জনগণের সততা বলি আপনাকে, যারা এখানে জিনিসপত্র নিয়ে গিয়েছিল না বুঝতে পেরে, যখন ভারত থেকে প্রচারণা শুরু হলো, তৎক্ষণাৎ তারা তাদের ভুলটা তারা বুঝতে পেরেছে। অনেকে কিন্তু ফিরিয়ে দিয়েছে, অনেকে ফেরত দিয়েছে। এবং শুধু তাই না, অনেকে কিন্তু ঘোষণা করেছে আমার কাছে এটা আছে, যখনই চাইবেন দিয়ে দেবো। এই যে আমাদের জনগণের যে সততা, তারা যে ভুল করেছে একটা, এবং ভুলটা করে সেটাকে শুধরাবে তাদের যে চেষ্টা, এটাকে তো আমাদের প্রশংসা করতে হবে। কারণ আমরা মনে করেছি যে সরকারকে স্টেবল করাটা আমাদের কাজ। কিন্তু এখন তো সময় হয়েছে, আমরা তো একটা সরকার গঠন করেছেন, এখন তো এই তথ্যগুলো আমাদের জানা দরকার। কেন মাজার ভাঙছে তারা দেখছেন তো? তো মাজার ভাঙছে, আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তো সরকারের। পুলিশ কোথায়? পুলিশ কেন এখনো যোগদান করছে না? এবং পুলিশ যে যোগদান করছে না এটা তো আমরা আগে থেকেই জানি। পুলিশ যে যোগদান করবে না এটা আগে থেকে জানি। ওটা একটা সোজা হিসাব আপনাকে দিই। তাদের জনগণকে তারা খুন করেছে, গুলি করেছে, বিভিন্ন রকম অপকর্ম করেছে, এটা তো আমি জানি। এটা ছাড়াও আমি আপনাকে বলি, যে পুলিশ মাসে 2 থেকে 3, 4 কি 1 কোটি টাকা কামাইতো, ও কেন আবার চাকরি ফেরত আসবে? সঠিক সিদ্ধান্ত নেবার অভাব থেকে এই ঘটনাগুলো ঘটেছে। তাহলে আমরা সবই সিদ্ধান্ত নেবার অভাব থেকে যদি ঘটে থাকে, তাহলে এটার সমাধানে তো সব কিছুই সরকারের হাতে আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা রক্ষা করা খুবই সহজ। কেন সহজ নয় বলি আপনাকে? কারণ হচ্ছে যে এই গণ অভ্যুত্থান শুধু ছাত্র জনতার কারণে হয় নাই, বা ছাত্ররা যদি দাবি করে এটা শুধুমাত্র তাদের কারণে হয়েছে, এটাও ভুল। এটার সঙ্গে জনতা অংশগ্রহণ করেছে, জনগণ অংশগ্রহণ করেছে, তার মধ্যে শ্রমিক থেকে আরম্ভ করে বহু নিম্ন আয়ের মানুষ যোগদান করেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ
সেটা হলো সৈনিকেরা অংশগ্রহণ করেছে। কীভাবে করেছে? যখন সৈনিকেরা অস্বীকার করতে গুলি করতে। এটা একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, যেটা আমরা কিন্তু মুছিয়ে ফেলতে চাচ্ছি আমাদের হিস্ট্রি থেকে। যারা দীর্ঘদিন কাজে ফেরে না তাদেরকে তো পলাতক ঘোষণা করা তো উচিত। এখন পলাতক ঘোষণা করে খুঁজে বের করেন তারা কোথায় লুকিয়ে আছে। তারা তো দেশের বাইরে চলে যান না, তো ঘোষণা করছেন না কেন? আর এই পলাতক ঘোষণা করার সঙ্গে সঙ্গে তো তাদের বিরুদ্ধে মামলা হবে, তাদেরকে ফিরে এসে তারা বাধ্য হবে। কেন করছেন না? এটা না করে তো সরকার একটা সময় বেঁধে দিয়েছিল, আপনার মনে আছে, যে এতদিনের মধ্যে যোগ না দিলে তাদেরকে চাকরিচ্যুত করা হবে বা তারা বরখাস্ত হবেন। একটা বিষয় কি, সরকার কিন্তু পলাতক ঘোষণা করা আর চাকরিচ্যুতটা আলাদা। কাগজে কলমে পুলিশ আছে কিন্তু আসলে বাস্তবে উপস্থিতি নাই। তো 1 মাস তো পার হয়ে গেছে, নিশ্চয়ই খুব শিশু সময় এই সরকারের জন্য, শিশুকাল, কিন্তু তারপর এই ধরনের শুনুন, আমি কিন্তু এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা কিন্তু আপনার সবচেয়ে প্রায়োরিটি, এটা কিন্তু শিশুকাল বলা যাবে না। 15 দিন যথেষ্ট। তো এখন আপনি তো একটা যুদ্ধের মধ্যে আছেন, আপনি একটা সরকার চলে গেছে, ফলে আপনি তো সঙ্গে সঙ্গে তো আপনার প্রথম প্রায়োরিটি হবে আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা ব্যবস্থা ছাড়া কিন্তু এই সরকার কিন্তু টিকবে না, সে তো জানা কথাই তার। কারণ এই জনগণ যেখান দ্বারা এই সরকারকে ভালো মন্দ বিচার করবে, সেটা কিন্তু ফরহাদ মাজারের তত্ত্ব দিয়ে বুঝবে না তারা। ফলে অবশ্যই সরকারের প্রথম প্রায়োরিটি উচিত ছিল আইন শৃঙ্খলা। তাহলে এটা তো উপেক্ষিত হয়েছে বলে আমি দেখতে পাচ্ছি, বা এটার প্রতি যে পরিমাণ মনোযোগ দেওয়ার কথা ছিল এটাতে সেই পরিমাণে মনোযোগ দেওয়া হয় নাই। 2 নম্বর, ফৌজদারিটা কেন ইম্পর্টেন্ট? আপনি মামলা করছেন আন্দাজে, আপনি মামলা করছেন, কটা মামলা টিকবে? কারণ পুলিশের একটা বিরাট ভূমিকা ছিল যে আপনি তদন্ত করা, এবং তদন্ত করার পরে যেই মামলাটার একটা তার লিগ্যাল ভিত্তি, সে যে একটা লোকের অপরাধী, তার প্রমাণাদি সংগ্রহ করা। অবশ্যই আপনাকে পুলিশকে অবশ্যই তার কাজে হয় ফেরত দিতে হবে, অথবা সেখানে প্রতিস্থাপন করতে হবে। আপনি কিন্তু এটা বলে চলবে না আমরা পারতাম না, আমাদের পুলিশ নেই। তো পুলিশ নেই বলে আপনি এত 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 সময় ব্যয় করছেন কি জন্য? কারণ জনগণ তো অলরেডি অভ্যুত্থান হচ্ছে, জনগণ তো এই রাষ্ট্রকে নতুন করে গঠন করার জন্য তৈরি, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে সে নতুনভাবে গঠন করার জন্য তৈরি। আপনি যদি উপরে একটা সরকার আকারে পুরনো সরকারের মতো আপনি বসেন যে আপনার সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই এবং জনগণের দিকে আপনি খেয়াল করবেন না, তার স্বভাবতই সরকার যেমন দুর্বল হবে, ঠিক তেমনি কিন্তু সমাজে এই বিশৃঙ্খলা কিন্তু বাড়বে। তারই কিন্তু ধারাবাহিকতা হলো এখন মাজার। সবই কিন্তু যুক্ত একটার সঙ্গে একটা, তারই ধারাবাহিকতা বিভিন্ন রকম। যে দেখতেছি আপনার কক্সবাজারকে সরিয়ে পুলিশ, তো এটা তো গ্রহণযোগ্য না। আমাদের এতগুলো তরুণ ছেলে ছাত্ররা গণঅভ্যুত্থান করলো, আপনি তাদের কিন্তু এখানে ইনভলভ করতে পারলেন না কেন? ইনভলভ যদি না করতে পারছেন, ঘটনাটা কী ঘটবে? ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি হবে, বিভিন্ন রকম গ্রুপের মধ্যে ছাত্ররা বিশৃঙ্খল হয়ে যাবে। ওরা তো তরুণ, তো তাদের মনে আশা, তাদের মনে বড় বড় কাজ করার তাদের ইচ্ছা আছে, এটা তো শক্তি। অথচ এই পুরো শক্তিকে, তরুণের শক্তি, এত বড় শক্তি চোখের সামনে ঘটে গেল, এই তারুণ্যের শক্তিকে তো আমরা রাষ্ট্র গঠনের কাজে ব্যবহার করতে পারতাম। আমরা কি করে এটা অপচয় করলাম? এই 5 আগস্টের পরে যখন গণভবন না শুধু, জাতীয় সংসদ থেকে শুরু করে অনেক সরকারি স্থাপনায় আঘাত হলো, একই সাথে একটা ছিল যেটা আপনি বলছেন যে আমি মানি না মানি, মানুষের যার যার বিশ্বাস। যেমন 32 নম্বরে যখন অগ্নিসংযোগ হলো বা এই ধরনের হলো, এইটা কি এই সিমটমটা আসলে কি ইতিহাসের একটা সময় কি এগুলো মানুষ মানে দায়টা কার হবে? আমি এভাবে বলবো, ঐতিহ্য সংরক্ষণ, ঠিক আছে, সেটা যত তিক্তই হোক না কেন, আমি একটা জাতি বা জনগোষ্ঠী একটা তিক্ত অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছে, ওটা কিন্তু আপনার হিস্ট্রি, ঠিক আছে না? ফলে ধরুন শেখ মুজিব সম্পর্কে আমার মূল্যায়ন ভিন্ন হতে পারে, আপনার মূল্যায়ন ভিন্ন হতে পারে, বাট হি ইজ এ পার্ট অফ দ্য হিস্ট্রি, ঠিক আছে না? ওকে, ফলে আমি যদি আমাকে জিজ্ঞাসা করতেন, আমি নিঃসন্দেহে মনে করি এই মিউজিয়ামটা ভাঙাটা বা রক্ষা করাটা দরকার ছিল। এটা যারা পুড়িয়েছে তাদের সঙ্গে আমি মোটেও একমত না, কোনোভাবেই আমি একমত হতে পারছি। দেখেন, আমি বঙ্গবন্ধু বলি না, শেখ মুজিব কোনো জীবনে কোনোদিন বলিনি, আমি জীবনে বলবও না। বঙ্গবন্ধু যদি কাকে বলতে সে বলতে হবে শের বাংলা ফজল হককে, কারণ তিনি সত্যিকারের বঙ্গের 2 বারের প্রধানমন্ত্রী ছিলেন, অখণ্ড বাংলার। শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলেছে আওয়ামী লীগ, তাই আওয়ামী লীগের বয়ানে তিনি বঙ্গবন্ধু হয়েছেন। কিন্তু সে তার মানে এই নয় যে আমি শেখ মুজিব কোনো অযথা তার অবদানকে আমি অস্বীকার করবো না, ডেফিনেটলি করবো। আমার লেখা আপনি বারবার দেখেছেন, যেখানে তার অবদানটা ইতিবাচক আমি সেটা করি। অনেকখানে আপনি বলেছি, এটা নিঃসন্দেহে বলেছে। তাহলে আপনি যদি এই জাতিবাদী বয়ানটা, এই আওয়ামী লীগের বয়ানটা বদলাতে চান,
তাহলে কিন্তু যেখানে যার যে যোগ্য সম্মান এটা কিন্তু আপনাকে দিতে হবে। বিএনপিকে যেহেতু আওয়ামী লীগ করে নাই, স্বীকার করে না, বা আপনার জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে স্বীকার করে না, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন বলে হাস্য করে এগুলো, তো আপনি তো সেটা হতে পারেন না, ঠিক আছে না? আপনি আমার পায়ে কামড় দিয়েছেন বলে কি আমি কি কুকুর মতন পায়ে কামড় দেবো নাকি? শুধু এটা না, মুক্তিযুদ্ধের জাদুঘরও রক্ষা করাটা আমাদের দরকার। তার মধ্যে মেলা অভিযোগ আছে, আমার ব্যক্তিগত অভিযোগ আছে। আমি বলবো যে এই জাগিরপাড়ে যে বয়ানটা এটা করেছে, এটার মধ্যে বহু আপনার হয়তো বা আমার থাকতে পারে, আমার একটা অভিযোগ থাকতে পারে, কিন্তু এই মুক্তিযুদ্ধের জাদুঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের হিস্ট্রির জন্য। এই সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে আপনি খুব জোরালোভাবে ইতিমধ্যে বলেছেন, এটা নিয়ে আসলে কোনো বিতর্ক ভবিষ্যতে হওয়ার সুযোগ আছে কিনা? না, অবশ্যই আছে। আপনি কারণ আমাদের বর্তমান সংবিধানের মধ্যে অন্তর্বর্তী সরকার বলে কোনো বিধান নেই। কিন্তু এটা তো ছাত্র জনতার সরকার, এটা তো ওই সংবিধান মতে সরকার না, এটা জনতার একটা বিজয় হয়েছে। খুব ভালো, আমি আপনার সাথে একমত। তাহলে সংবিধানটা বাতিল করেন। আমি একটা বুঝাই দিই আপনাকে, সামরিক শাসন যখন হয়, অভ্যুত্থান যখন হয়, তারা কি করে? তারা একটা ফরমান দেয় যে আমরা আজকে থেকে সামরিক শাসন ঘোষণা হলো, এখন থেকে আমাদের ফরমানে দেশ চলবে। তাহলে এই সরকার তাই বলতে পারতো যে আমরা জনগণের যে অভিপ্রায়, যে সার্বভৌম অভিপ্রায়, তার প্রতিনিধি হিসেবে ক্ষমতায় এসেছি, ফলে এখন থেকে সংবিধান বাতিল এবং আমরা আমাদের আদেশক্রমে রাষ্ট্র চলবে। সিম্পল ব্যাপার। আপনি এটাকে এত জটিল করলেন কী জন্য? এটা তো কোনো যুক্তি নেই এটা জটিল করা। পৃথিবীর ইতিহাসে এইভাবেই গণঅভ্যুত্থান হয়। ফলে আপনি কেন আবার সংবিধানের ভিতরে গেছেন? যখন আপনি সংবিধানের ভিতরে গেছেন, আপনি সংবিধানকে তো আপনি কী করলেন? আপনি ইভোক করলেন, আপনি আবার তাকে নিয়ে আসলেন। তার মানে আপনি সংবিধানের অধীন। আচ্ছা, খেয়াল করে দেখেন, আপনি সংবিধানের অধীন, আপনি আবার কমিশন করতেছেন কেন? আপনি দেখছেন না এখন কমিশন বানানো হয়েছে, তো সংবিধান তো আপনি কমিশন বানাবার তো কোনো অধিকার দেয় না, এটা তো গণপরিষদ করবে। ইতিমধ্যে গণপরিষদ আপনি বাদ দিয়েছেন। আইনিভাবে বৈধ করার কোনো সুযোগ নেই, এটা একমাত্র রাজনৈতিকভাবে বৈধ করার সুযোগ আছে, যে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের আমরা প্রতিনিধি, অতএব আমরা ক্ষমতা গ্রহণ করলাম। আর কোনো আইনি দ্বারা এটা পারবেন না। এবং এরপরে তারা যেটা বলবেন যে আমরা আসছি আগামী দিনে একটা গঠনতন্ত্র প্রণয়নের জন্য, এই দায়িত্ব নিয়ে আমরা এসেছি। গণপরিষদ হবে, তারপরে গঠনতন্ত্র যখন আমরা পাশ হবে আমরা চলে যাব, আপনারা গঠনতন্ত্র অনুযায়ী রাষ্ট্র চালাবেন। সিম্পল ব্যাপার। আপনি 1 বছরের মধ্যে কি যদি করতে পারেন তো খুব ভালো, যদি বেশি সময় লাগে হয়তো বা কোনো কারণে লাগতে পারে, কিন্তু অল্প 1 কি 1.5 কি ম্যাক্সিমাম 1.5 বছরের মধ্যে আপনি অবশ্যই এটা করতে পারেন। কয়েকটা সংস্কার কমিশন তিনি করেছেন সর্বশেষ জাতি উদ্দেশ্যে দেয়া ভাষণে, তার মধ্যে আছে পুলিশ কমিশন, আছে সংবিধান কমিশন। এটা করার জন্য কোনো অনুমতি আপনাকে দেয়নি, আপনি কেন এগুলো করবেন? এটা তো অলরেডি একটা সংবিধানের অধীনে শপথ নিচ্ছে। আপনি কি বলেছেন? আপনি বলেছেন আমি সংবিধান রক্ষা করব, তা আপনি সংবিধান বিরোধী কাজ করবেন কেন? তারা বলছে ডক্ট্রিন অফ নেসেসিটি। এই দুটাই কিন্তু ভুয়া যুক্তি, এটা আইনি যুক্তি। আমরা আমাদের বাংলাদেশের সংকটটা রাজনৈতিক, এটা আইনি সংকট না। ফলে যারা এটা করেছেন, যেহেতু এখানে আইনজীবীরা করেছে এই কাজটা, আইনজীবীদেরকে আমি চ্যালেঞ্জ করছি, এটা কখনোই সংবিধানের সংকট ছিল না, এটা ছিল রাজনৈতিক সংকট। তাহলে এটাকে আপনারা কেন আইনের সংকট তৈরি করলেন এবং এটাকে কেন শেখ হাসিনার সংবিধানের সংকট তৈরি করলেন? এই জবাবদিহি তো আপনাদেরকে করতে হবে যারা ওখানে আইনজীবী আছেন। এটা তো শেষ হবে না, এটা তো বারবার ফিরে আসবে। আমাদের বারবার ছেলে খেলা চাই না, আমাদের বারবার এই মানুষ মরুক, শহীদ হোক। এটা কি তামাশা পেয়েছেন নাকি? লোকে বারবার রাস্তা নামাবেন না, লোককে বারবার মারবেন? এটা তো আপনি করতে পারেন না। ঠিক আছে, এমনকি আমি ডক্টর ইউনূসকে বলবো, তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে এখন যাচ্ছেন কী জন্য? এটা তার যাওয়ার কোনো দরকার নেই। তো উনি কি আমেরিকার সরকার বসেছে? ওয়াই ইজ গোয়িং টু আমেরিকা রাইট নাও? জাতিসংঘ সামিটে কি দরকার জাতিসংঘ সামিটে? তার কি জাতিসংঘ সামিটে আমাকে দেখান তো দেখি। জাতিসংঘ সামিটে তাকে তার কোনো জায়গা আছে যেখান থেকে বক্তৃতা দেবেন? আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, ওখানে প্রতিনিধিত্ব করে মানুষের প্রতিনিধিত্ব, ওদের তো এখন ইমিউনিটি দরকার। আমার রাষ্ট্র ঠিক নাই, আপনি প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আপনি যে কোনো মুহূর্তে যে কোনো খারাপ ঘটনা ঘটতে পারে, সে কাছে আমি বলতেছি আমি চট করে ঢুকে পড়তে পারি। আপনি যখন দেখছেন এত বড় একটা বিপজ্জনক পরিস্থিতি, তো এটা তো বুদ্ধিমানের কাজ না। আপনাকে প্রথম দিন থেকে তার উচিত ছিল প্রত্যেকটা জেলায় যাওয়া, যতটুকু তিনি প্লেনে যেতে পারছেন। ছোটো দেশ আমাদের, কিচ্ছু না। উনি এয়ারপোর্টে দাঁড়িয়ে যদি বক্তৃতা দিতেন, লক্ষ লক্ষ লোক হতো। এই লক্ষ লক্ষ লোককে যখন তিনি ইনভলভ করতেন, স্টেবিলিটি আসতো। জনগণই সকল ক্ষমতার ভিত্তি। আপনি যদি চুপ্পুকে সকল ক্ষমতার ভিত্তি মনে করেন, এটা দ্বারা আপনি পারবেন না এই রাষ্ট্রকে টিকে রাখতে। শেখ হাসিনার যে অডিও, এটা আপনি যেটা বলেন চট করে দেশে ঢুকে যেন পড়তে পারে, বা উনি যে তিনি দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি, আসলে এইটার আপনার কাছে কি মনে হয়? এই শুরুর দিকে তারা বলেছিলেন যে তারা তাদের পরিবার আর কোনো রাজনীতিতে থাকবে না।
তা আমরা বিশ্বাস করেছি, ঠিক আছে ঠিক আছে, এমন ঠিক আছে। এরপর আমরা দেখলাম যে কদিন পরে জয় বলতেছে না না না, আমি যদি আমাকে ডাকে আমি রাজনীতি করব। তারপর দেখতেছি শেখ হাসিনা দাবি করতেছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং ভারতের শেখ হাসিনাকে ওখানে রাখবার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, কারণ ভারতের জন্য এটা একটা বড় ধরনের ডিপ্লোম্যাটিক এম্বারাসমেন্ট। কেন করছে? তার মানে নিঃসন্দেহে ভারতের একটা ভিন্ন পরিকল্পনা আছে, যেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। 2 নম্বর পয়েন্টে খেয়াল করেন, আমরা এটা ভুলে গেলে কখনো চলবে না। ভারতের জনগণ আমাদের বন্ধু হতে পারে, আমরা বলতে পারি যে আমাদের বন্ধু হও, কিন্তু যদি ইসরায়েলের দিক থেকে তাকান, ইসরায়েলের কিন্তু এই আমরা যেটাকে বলি গ্লোবাল সাউথ, মানে দক্ষিণের গরিব দেশগুলো, দক্ষিণের গরিব দেশগুলোর মধ্যে ভারত হলো তাদের সবচেয়ে কাছের মিত্র। যদি তাই হয়ে থাকে, ভারতের নীতি ইসরায়েলের নীতির সঙ্গে পার্থক্য নাই কিচ্ছু। ফলে বাংলাদেশকে অবশ্যই, এটা বিশেষত আমি আমাদের সৈনিকদেরকে বলবো, বাংলাদেশকে অবশ্যই আগামী দিনে ভারতকে প্রতিরোধের জন্য তৈরি থাকতে হবে। ভারত যখন বলে যে আমরা সেনাবাহিনী তৈরি করো, বাংলাদেশের যুদ্ধ করব, এটা তারা, আমি এটাকে হালকাভাবে দেখি না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের যে সভাটা হয়েছিল সেটা ঠিক বলে যে বাংলাদেশের ভিতরে যুদ্ধ করে, তারা বলছে যে বাংলাদেশ ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় যে কোনো যুদ্ধে, কোনো দেশের নাম বলেনি। আমি কিন্তু খুব অবিশ্বাস্য হচ্ছে বাংলাদেশের প্রসঙ্গটা আসা। রাজনাথের ভাষাটা কূটনৈতিক, আমি চাঁচা ছোলা ভাষায় কথাটা বললাম, এই হলো পার্থক্য। তিনি এটাতে বলারও দরকার নেই। বাংলাদেশ কি যুদ্ধ করবে তার সঙ্গে? বাংলাদেশ যুদ্ধ করতে নামছে নাকি ভারতের বিরুদ্ধে? তোমার এটা বলার দরকার কি? বাংলাদেশ সরকার আসলে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন চাইবে আপনি মনে করেন? কারণ আমি মনে করি চাইবে। আমি অন্তত, আমি যতই এই সরকারকে সমালোচনা করি না কেন, অন্তত এই ক্ষেত্রে তাদের আন্তরিকতাকে আমি একদম সন্দেহ করি না। আপনাকে মনে হয় ভারত প্রত্যাবর্তন চুক্তি যে ধারা আছে সেই ধারা মেনে দেওয়ার কোনো সম্ভাবনা, বা আপনি মনে করেন ভারত দেবে? জয়শঙ্করের মন্তব্য বা রাজনাথের মন্তব্যটা আপনি বিজেপির মন্তব্য আকারে ধরতে পারতেন, কিন্তু রাহুল গান্ধীর মন্তব্য শোনার পরে আমি নিশ্চিত যে ভারত শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে। নিশ্চিত কথা বলার বোধ আমি একটু বেশি জোর দিয়ে নাও দিতে পারে, না নাও দিতে পারে। কারণ হচ্ছে, কেন বলছি, এটা তো ভারতের তো বলতেছে আমাদের বন্ধু, তারা বলছে এই বন্ধুকে যদি আমরা রক্ষা না করি, এটা একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে। আপনি কি পাবেন তার বন্ধুকে, মিত্রকে, তার রাজনৈতিক মিত্রকে, যাদেরকে তারা মনে করে যে আওয়ামী লীগ কদিন পরে আবার ক্ষমতা আসবে? কেন দেবে সে? আমি তার কাছে নিশ্চয়ই তার যে সকল আপনার ব্যাখ্যা, তার যে সকল বিশ্লেষণ রয়েছে, যে সকল তথ্য রয়েছে, যেটা আমি জানি না, সে তথ্য অনুসারে হয়তো তারা মনে করে যে শেখ হাসিনা আবার ক্ষমতা আসবে, হুনোজ। ফলে এটা যদি আপনি ঠেকাতে চান, ঠেকাতে চাইলে একমাত্র কাজ হচ্ছে জনগণকে সচেতন করা, জনগণকে ঐক্যবদ্ধ রাখা, এবং জনগণকে সঙ্গে নিয়ে যা কিছু আপনি করেন না কেন, জনগণকে সঙ্গে নিয়ে করেন। এটা আমি বিনয়ের সঙ্গে বলছি বর্তমান সরকারকে, নইলে এটার জন্য আপনাদেরকে অনেক চরম মূল্য দিতে হবে। একটি হত্যাকাণ্ডের বিচার যদি না করে সামনে আরেকটি হত্যাকাণ্ড ঘটবে। করেন। কিন্তু এই যে মানে আসামি শত শত, এবং যে যেখানকার বাসিন্দা না, সেখানকারও দেখা যাচ্ছে বিদেশে ছিল, সেখানে সারা হোসেন বলেছেন একটি মামলাও টিকবে না প্রথম ধাপে, যেটা খান পান্না বলছে যে এভাবে মামলা হতে পারে না, ফৌজদারি মামলা। সারা হোসেনের সঙ্গে একমত, পান্নার সঙ্গে একমত, কারণ তারা ঠিকই বলেছেন। প্রতিহিংসামূলক মামলা হচ্ছে অনেক, যেটা আরও ভয়ঙ্কর। আবার অনেক ধরনের আজকে এমনকি গণমাধ্যমের ক্ষেত্রেও আমি যদি বলবো, আপনি অনেককে আপনি ধরতেছেন, মামলা করতেছেন, ধরে নিয়ে যাচ্ছেন, তার মধ্যে আমারও অভিযোগ আছে। আচ্ছা, আমার চেয়ে বেশি ভিকটিম বাংলাদেশে কে আছে বলেন? আমি কি কোনো এই জন্য কোনো গণমাধ্যমের বিরুদ্ধে আমি মামলা করতে যাবো না? আমি করতে যাবো না। কেন করতে যাবো না? কারণ এটা আমার রাষ্ট্রের স্টেবিলিটিটাকে দুর্বল করে তোলে। ফলে আমাদের তো একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে যে আমরা কী করে এই জন্য রিকনসিলিয়েশন, খেয়াল করেন, এই জন্য আমরা যেন নিজেদেরকে পরস্পরকে বুঝতে পারি। মূল কথাটা হচ্ছে রাষ্ট্রকে এই ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে হবে, যেমন আইন বা বিচারটা একই সঙ্গে ট্রুথ এবং জাস্টিসের সঙ্গে পাশাপাশি চলে। সত্যটা আবিষ্কার করা যে আসলে এই অপরাধ সে করেছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে জাস্টিস। আওয়ামী লীগে কিন্তু আওয়ামী লীগ আকারে থাকতে দিচ্ছেন আপনি, কিন্তু তাকে কিন্তু ট্রুথটা, যে অন্যায়টা সে করেছে, একটা আওয়ামী লীগ কর্মী, তাই কিন্তু সে অন্যায়টা বোঝার কিন্তু সুযোগ তৈরি করে দিচ্ছেন না আপনি। তো একে নিয়ে তো ঘরে থাকতে হবে রে ভাই, আপনার ঘরে। আপনি আওয়ামী লীগ, ঠিক আছে, কালকে দেখলেন যে আপনি আওয়ামী লীগ, আপনি দল আকারে তাকে আপনি কে নিষিদ্ধ করলেন, ভালো, তো সে কি আপনার ঘর থেকে, বাংলাদেশ থেকে বেরিয়ে যাবে? যাবে কই? এখানে তো থাকবে। আপনি কি জামাতকে তো নিষিদ্ধ করছেন, তো জামাতকে দেশ থেকে চলে গেছে? তাহলে এগুলো হচ্ছে নন পলিটিক্যাল চিন্তা।
এই জন্য বারবার বলছি, যারা বলেন এটা আইনি সমস্যা তারা ভুল বলেন, এটা রাজনৈতিক সমস্যা। পলিটিক্যাল প্রবলেমটা একটা ক্ষমাশীলতার মধ্য দিয়ে, প্যাশন এবং বৃহত্তর স্বার্থের কথা ভেবে জনগণকে ঐক্যবদ্ধ রাখা। দুই দিকে একটা শক্তিশালী দেশ, ওদিকে ভারত, এদিকে মায়ানমার, রোহিঙ্গা নিয়ে বসে আছি আমরা। আপনি তো এইসব মামলাতে করতে দিচ্ছেন কি জন্য? দরকার তো না এটা করা। ফলে এটা করতে আচ্ছা দিক, আপনি যদি করতে দেন, আপনি যে মামলাগুলো আমরা নিচ্ছি, কিন্তু এই মামলাগুলো আমরা বাছাই করব। এটা তো এই ঘোষণা তো আসতে পারতো, বা বাছাই করবো। মানে অন্যায়ভাবে, ভুলভাবে কোনো মামলা দেওয়া আপনার ঠিক না। যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে গণমাধ্যম কর্মীদের উপরে মামলা করার আগে মামলা যাচাই বাছাই করবে, তারপরও ঢালাওভাবে হত্যা মামলার আসামি হিসেবে গণমাধ্যম কর্মীদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তো যেতে বর্তমান সরকারকেই তাদেরকে এক ধরনের প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে, অতি উৎসাহী যারা করছে। তো এই অবস্থাটা থেকে আসলে উত্তরের উপায় কি একটু যদি ছোট করে বল। আমি বলবো যে উত্তরের উপায়টা সরকারকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই যে সারা হোসেন বা পান্না, আমাদের যে দুজন আইনজীবী তারা কথা বলেছেন, তারা সঠিক বলেছেন। আন্দাজে আপনি একটা মামলা দিয়ে দিলেন, প্রতিহিংসামূলক বা অন্য একটা, এটা বন্ধ করতেই হবে। আমরা দেখছি বিগত সরকারের সময় যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে লুটপাটের, দুর্নীতির বা হত্যাকাণ্ডের, তাদেরকে যে ধরার গল্পগুলো না, সেটাও এক ধরনের খুব হাস্যস্কর। মানে আমরা যখন শুনি যে আসলে সে ছিল অমুক জায়গায়, কিন্তু তাকে একটা নাটক করে আনা হচ্ছে এইখানে, মানে এইটা আসলে কেন, মানে এই কালচার থেকে আমরা কবে বের হব? যতক্ষণ পর্যন্ত না আমরা জনগণকে পলিটিক্যাল করে না তুলবো, এই সমস্যাটা থাকবে। দেখেন, মব জাস্টিসটা যে তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে? আপনি তো এডুকেট করছেন না তাকে। যেমন ইভেন ইসলামের দিক থেকে আজকে দেখেন, আমি দুজন আলেম, আমাদের অত্যন্ত স্বনামধন্য আলেম, মাজার ভাঙ্গার প্রতিবাদ করেছেন। আমি খুবই খুশি এবং তাদেরকে অভিনন্দন জানাতে চাই। সেখানে আমি খুবই আনন্দিত যে তারা সঠিক নিয়ে ইসলামে ফতোয়া দিতে পারেন আপনি মাদের পছন্দ করেন না, এটা আমার নিয়ম না, এটা আমার আকিদের সঙ্গে পড়েন, আপনি কিন্তু আপনি নিজের হাতে আইন তুলে নেওয়াটা, এটা কিন্তু ইসলাম কোনো বরদাস্ত করে না। ফলে তারা বলছেন দাওয়াত দাও, তুমি তাদেরকে পরিবর্তন করো। আমরা আমাদের জীবনে দাওয়াত দিচ্ছি, অনেক লোক পরিবর্তন হয়েছে, ফলে অসুবিধা এটা করো তুমি। কিন্তু মাজার ভাঙ্গাটা, এই যে করা, এই দেখেন আইন হাতে নেওয়া এবং এটাকে মব জাস্টিস করতে পারা, ঠিক তেমনি গণমাধ্যমের অনেকের ক্ষেত্রে যদি মব জাস্টিসে আমরা উস্কিয়ে দিই, এটা তো মারাত্মক হবে। শুধু গণমাধ্যম কর্মী কেন, যে কোনো নাগরিকের বিরুদ্ধে আপনি কেন মব জাস্টিস করবেন? জাস্ট আপনি তুলে দিলেন যে লোকটা এটা ছিল, সে লোকটা, যে তালিকা বানাবেন না। তালিকা যদি আপনি কোনো মনে মনে রাখেন এরা আওয়ামী লীগের ছিল, ফলে তাকে যে জায়গা দেবেন সে জায়গা আমি দেবেন, জাস্ট টু। কিন্তু একদিকে আমি দেখে এইটা চলছে, অন্যদিকে দেখেন আপনি সচিবদের কী ঘটনা ঘটছে। আপনি কিন্তু আওয়ামী লীগের লোকের সব আছে, আপনি কিন্তু পুরো এই উপদেষ্টা সরকারের মধ্যেও অনেক লোককে তারা বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দিচ্ছেন, তারা কিন্তু ডাহিয়ার আওয়ামী লীগের। তো এটা তো হলো না। তো আপনি যে স্ববিরোধী আপনার একটা ব্যবস্থা হয়েছে, কেন হয়েছে? যেহেতু জনগণকে বিশ্বাস করছেন না আপনারা মনে করছেন যে ওই পরিচিত মুখগুলোকে থাকতে হবে। অথচ এরা কিন্তু একাগারে যুক্ত ছিল অনেকে, এদের অনেকের কিন্তু অতীত কিন্তু আপনার ভূমিকা কিন্তু মোটেও ভালো না। কিন্তু যেহেতু তারা পরিচিত, এদের নাম শুনেছেন, আপনি কঠিন কাজটা করেন না, সমাজে গিয়ে খোঁজেন না আর কে থাকতে পারে। আরও কম বয়সী লোক থাকতে পারে, তো তার বয়সে 30 বছর হতে পারে, কি 25 বছর হতে পারে। তো একটা যে তরুণ ছাত্রদের তো আপনার ঢুকিয়েছেন, তো একটা 35 বছর কি 40 বছর একটা তরুণকে আপনি দেন না দায়িত্ব, ওকে আপনি তৈরি করে তোলেন না। এর মধ্যে আপনি খালি পুরনো লোককে খুঁজতেছেন কি জন্য? আর সচিবদেরকে বাড়ায়, যে বুড়ার সচিব যেগুলো আওয়ামী লীগের অধীনে জনপ্রশাসনে আওয়ামী লীগের কি ক্ষমতা রেখেছিল, আপনি তাদেরকে ক্লিন করতে পারছেন না কি জন্য? কারণ আপনি লোক খুঁজে পাচ্ছেন না। এটা বললে তো চলবে না। নিঃসন্দেহে নিচে যথেষ্ট সচিব রয়েছে যারা তাদেরকে আমরা উন্নতি দিতে পারেন। আমরা একটা হঠাৎ করে এবার একটা নতুন কালচার দেখলাম, যে স্কুলের শিক্ষকদেরকে যেভাবে স্টুডেন্টরাই কোথাও স্বতঃস্ফূর্তভাবে, কোথাও অনুরোধ করে, কোথাও খুব জোরপূর্বক বের করা হলো। আসলে স্টুডেন্টদেরকে দিয়ে আমার ধারণা, আমি ব্যক্তিগতভাবে কোনো ছাত্র তার শিক্ষককে অপদস্থ করে, হয়তো কেউ কেউ অতি উৎসাহী করিয়েছে, হয়তো সাধারণ কোমলমতি ছাত্রছাত্রী নাও বুঝতে পারে, অনেকে আবার ভুল বুঝে তারপরে ক্ষমা চেয়ে নিয়ে এসেছে। কিন্তু এই নজিরটাও কি আসলে আমরা শুরু থেকে খুব শক্ত হাতে দমন করেছি কিনা? না, মোটেও না। আমাদের ছাত্রদের, তরুণদের ক্ষেত্রে শক্ত হাতে দমন করার দরকার নেই। ওরা ভুল করতে পারে, আপনি কিন্তু বুঝালে কিন্তু বুঝবে। আমি অন্তত নিশ্চিত আমাদের তরুণরা, আমি এই পর্যন্ত আমার প্রায় 3-4টা এরকম কেসে তরুণদেরকে যখন বুঝিয়েছি, সঙ্গে সঙ্গে তারা কিন্তু বুঝেছে এটা কি ক্ষতি হয় রাষ্ট্রের জন্য, বা গণঅভ্যুত্থানের দিক থেকে কী ক্ষতি হয়, এমনকি তরুণদের যে ভাবমূর্তি, এটা কী ক্ষতি হয়, ওদের কিন্তু একটু কথা বলে কিন্তু তারা বুঝে। তার মানে দেখেন, এই জন্য আমি কিন্তু বলেছি ডক্টর ইউনূস এবং উপদেষ্টা পরিষদের কাজ হলে কিন্তু এখন বক্তৃতা দিয়ে বাড়ানো, জনগণকে ইনভলভ করানো, যে আমরা এসেছি, এটা আপনাদের সরকার, বলেন কী করবো।
এই যে আপনি এটা জনগণ যখনই ইনভলভ হবে আপনি যেমন স্টেবিলিটি কিন্তু সঙ্গে সঙ্গে আসা শুরু করবে, কারণ জনগণের তাই তো, এ তো আমাদের সরকার, আমি কার বিরুদ্ধে লড়াই করছি, কাকে আমরা সরকার কথা বলছি, কার কাছে দাবি করছি, আমাদের এই তো কাজটা করতে হবে, এরা তো আমি কাজটা করে দেবে না, তারা আছেন আমাদের প্রতিনিধি হিসেবে, কাজটা তো আমাকে আপনাকে করতে হবে। তাহলে এই ধরনের একটা ভাবমূর্তি তৈরি করাটাই এই বর্তমান এই উপদেষ্টা সরকারের এটা কাজ, এবং অবিলম্বে তারা উপদেষ্টা সরকার থেকে তারা একটা সত্যিকারের সরকারে, জনগণের সরকারে হোক, পরিণত হোক, এটা হলো আমাদের থেকে কামনা। দর্শক, আমরা কথা বলছিলাম বলা না বলা অনুষ্ঠানে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি না, আমরা আজকে এই প্রথম পর্বে সমাপ্তি করছি। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।